দুবাইয়ে এত ভালো ভালো খাবার পাওয়া যায়, চিন্তা করো খেয়ে খেয়ে কি মোটাটা দিয়ে যাবো আমি। যাতে বুঝি বলিস, আমাদের দেশের খাবারের মজাটি আলাদা। বাবা আমিও দেখেছি দুবাইতে অনেক রেস্টুরেন্টে বাঙালি খাবার বেচে, সব নামি দামি মশলা দিয়ে রান্না করে। মা আমার কথা বিশ্বাস করবে না, যে তোমার বৌমা কি বলে শোনো। মায়ের হাতে রান্না কোথায় পাবি? মোমোর ওই দিতে দাও না, মাছটা মাছে না ফেরত দাও। ওই মিরা আমরা বেরে আমার কাঁদতেছো কেন তুমি? আরে বাবা আমি থাকি, ঠিক মতো খাওয়া দাওয়া করি, নিতে যত্ন নিস। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাবধান নিয়ে যাচ্ছি। আল্লাহ ভরসা বিয়া করে। যাবে আরে মামুন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার ভাই, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিছেন, ব্যাগ ভরা বাজার, মুখে হাসি, ব্যাপারটা কি? মুখে হাসি থাকবে না, ছেলে বিদেশে পাঠাইছি। সারা জীবন তো এটাই চাইছি না, যে আমরা যেমন থাকি আর না থাকি সন্তান যেন ভালো থাকে। ছেলে বিদেশে গেছে, টাকা পয়সা পাঠাইতেছে, এখন আমি ভালো থাকবো না তাহলে কে থাকবে বলো? হ্যাঁ ভাই, শুনে খুব ভালো লাগলো যে ছেলে ঠিকঠাক মতো বিদেশে গেছে, আবার কাজও পাইছে, আপনাকে টাকাও পাঠাই দিচ্ছে, ভালো লাগলো ভাই। একবার বেরো, সব ঠিক আছে। তো বাসার সবাই কেমন আছে? জি ভালো আছে। আপনার বাড়ির সবাই ভালো আছে তো? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। তোরা ওনার পরে সালাম দিও, বলো ডাকছে চা খেতে, অনেকদিন দেখা হয় না। দুবাই চলে যাওয়ার পরে তো 6 মাস হয়ে গেল, এখন ফোন করলে ফোন ধরে না, কথা বলে না। তোমাদের দুজনের মধ্যে বোধ হয় সারাক্ষণ রাগারাগি হয়, তাই না? বাবা প্লিজ এসব শুনতে ভালো লাগছে না। এলি, আমি কখনো তোমাকে কোনো ব্যাপারে না করিনি। মানুষ করার জন্য যা যা করা প্রয়োজন সবই করেছি, কিন্তু তোমার এই জীবন তো আমি দেখতে চাইনি। তার অর্থ এই না যে আমি রুমিকে পছন্দ করি না, কিন্তু তোমাদের দুজনের সম্পর্ক এখন যে পর্যায়ে গেছে এটা তো এভাবে চলবে না। তোমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, একটা ডিসিশন নিতে হবে। কি সব বলছো বাবা, থামো। আম্মা, আম্মা, কাউকে কিছু না জানাই কতদিনে ছুটি নিয়ে আসছো? কতদিন পর। হাতে রান্না খুব মজা হয়েছে। কতদিনে ছুটি নিয়ে আসছো? আবার ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই শুনলাম মার শরীরটা ভালো না, চলে আসছি। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে আসছো, তো জানাই আসবা না? ইচ্ছে তো অনেক কিছুই করবে, ছেলে মানুষই, আর কিছু না। একটু থামো না, কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও, ওকে না বুঝে আসছে নাকি? যাওয়ার পর 1 মাস ঠিক ছিলেন, তারপর কল দিলে কল রিসিভ করেন না, মেসেজ করলে সিন করেন না।
লাস্ট 1-2 সপ্তাহ তো আপনার কোনো খোঁজই ছিল না, আরো বলতে হবে? লিয়াসতে কথা বলি, বাবা মা যে যাবে। কি আস্তে কথা বলো, আজকেও কালকেও তার শুনতেই হবে। আপনি কি মনে করেছেন আপনি এসে আমাকে একটা অজুহাত দিয়ে দেবেন, আমরা বিশ্বাস করে নিব? আপনি যার সাথে প্ল্যান করে এসেছেন আপনি তার কাছে চলে যান। আমি বুঝতে পারছি না এই রাতে আপনি আমার সাথে কি করছেন। আজে বাজে কথাটা বলি। আজে বাজে কথা আমি বলছি? হুম, একটা মেয়ের ইমোশনস ফিলিং যেগুলো বুঝেন আপনি, বিয়ে করে ছেলে রেখে চলে গেছে। আমি কি ফিল করছিলাম, আমি কি সাফার করেছি, আমি কিভাবে সাফার করেছি আপনার কোনো আইডিয়া আছে? যার পরে কি করছেন আপনি? যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। একবারে বেশি 2বার কল দিলা কি কেটে দিতেন। আর মেয়েটার সাথে যে ছবি, মেয়েটা কে? হ্যাঁ বলেন আমাকে। 3টা মাস ধরে আপনি এত কিছু করে আপনি আমাকে বলছেন যে আমি আজেবাজে কথা বলছি। ঘুমাবো, গুড নাইট। আপনি হুট করে কেন দেশে চলে আসছেন? সত্যি বলবেন। তোমাদের সারপ্রাইজ দিতে আসছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আপনার মাকে যে বলবো গত 3 মাস আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছেন, কত কষ্ট দিয়েছেন আপনি আমাকে। এই ভালোবেসে আপনাকে বিয়ে করেছি আমি, তাই না? আপনি হুট করে এসে বলবেন যে সারপ্রাইজ দিতে আসছেন, আমি বিশ্বাস করে ফেলবো, তাই না? আপনার বাবা মার জানা উচিত যেটা কোনো সারপ্রাইজ না, এটা অন্য কিছু। আপনি আমাকে রীতিমতো ইগনোর করেই গেছেন কেন? বলেন কেন? একটা ভুল দেখাতে পারবেন আপনি আমার? প্লিজ চুপ করো। কেন চুপ করব? আর কত চুপ থাকবো আমি? বোবা হয়ে যাব? গতকাল রাতে আপনি আমাকে কিছু বলেননি, কিছু কেন করেছেন কারণটা বলে আমাকে প্লিজ দয়া করবেন। এগুলো জানা না পর্যন্ত আমি বাসায় থাকবো না। আমাকে ক্ষমা করবেন মা, আমি আসি। যেন একা একা চাঁদ দেখায় কোনো আরাম নাই। চাঁদ সবসময় সঙ্গীকে নিয়ে দেখতে হয়। আমি এখানে চাঁদ দেখতে আসিনি, আপনি কথা বলতে দেখেছেন তাই এসেছি। আমি চাঁদ দেখতেই আসছি। আবার চাঁদকে, কিন্তু আমার চাঁদ আকাশে থাকে না, মাটিতে থাকে। সবসময় আমার কাছে থাকতো, কিন্তু এখন ওর বাবার বাড়িতে থাকে। এই জন্য অন্ধকার হয়ে গেছি, নিজে তো কিছুই নেই। লিয়াম সরি, সব কিছুর জন্য আম সরি। একটা প্রশ্নের উত্তর দিবেন? আর কিছু জিজ্ঞেস করবো না। গত 3 মাস আপনি আমাকে কেন এইভাবে ইগনোর করে গেছেন? আর ছবির ওই মেয়েটা কে ছিল? তোমার ছেলের চোখের দিকে তাকাই দিচ্ছ? হ্যাঁ, আমি দেখছি, আমি নিশ্চয়ই কোনো একটা ঝামেলা করছো। মানে আমার সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা পয়সা ব্যয় করে আমি ওরে বিদেশে পাঠাইলাম কেন? সুন্দর একটা ভবিষ্যতের জন্য, এই দিন দেখার জন্য। হ্যাঁ, মনে করছো কি আমি কিচ্ছু জানি না? কিচ্ছু জানি না। ইলির বাবা আমাকে ফোন করে সবকিছু বলছে, আমি সব জানি। ও জিজ্ঞেস করো, ও কেন করলো, ওরে জিজ্ঞেস করো। ছেলেটা মাত্র দেশে আসছে, ওকে কতদিন ঘুরতে দাও, বেড়াতে দাও, তারপরে না হয় জিজ্ঞেস করা যাবে। এখনই কেন জিজ্ঞেস করতে হবে? গত 3 মাস আমার লাইফে সব থেকে টাফ টাইম ছিল। আমি একদম একা পড়ে গেছিলাম, তোমার কেউ পাশে নাই। কি করবো না করবো কিছু বুঝতে পারতেছিলাম না। পরে মনে হচ্ছে যে একাই থাকি, এগুলো ঠিক মতো যোগাযোগও করি না। তুইলি, আমি কখনো তোমার আর আমার মাঝে অন্য কাউকে আসতে দিইনি। এই কে কি ছিল না ছিল এগুলো ইম্পর্টেন্ট না। আমি জানি না আমি তোকে কি বলবো, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার আমি জানতেও চাই না। তবে যদি কিছু হয়ে থাকে মিটায় নি। না, কিছুই হয় নাই।
আর ইলের সাথে সব ঠিকঠাক আছে না, তোমরা ভুল বুঝতেছো। আমার না আসলে আর বেশ ভালো লাগতেছে না। গত 3 মাস খুব খারাপ কাটছে আমার, একা একা। এটা কোনো জীবন? মা, আমি আর দুবাই ফেরত যাবো না ভাবতেছি। কি বলতেছিস তুই? ফেরত যাবি না মানে? আমার কথা না হয় বাদই দিলাম, তোর আব্বা কত কষ্ট করে তোরে বিদেশ পাঠাইছে, হ্যাঁ? তাছাড়া গল্প করে বলে বেড়ায়, পাড়ায় পাড়ায় বলে বেড়ায় যে আমার ছেলে বিদেশে, আমার ছেলে টাকা পাঠায়। কি বলতেছিস তুই? কিন্তু যেটুকু করছি সেটুকু করতে সারাটা জীবন আমার যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে। কিন্তু তোমার যদি আসতে ইচ্ছা করে তুমি আসো, আর যদি আসতে ইচ্ছা না করে তাহলে থেকে যাও। আমি একা একা একাই জীবন সাজাতাম, আমি একাই জীবন সাজাতাম। সময় ভুলে যায় স্মৃতি, স্মৃতির দেয়ালে আমি এলি, এলি, তোর শ্বশুর ফোন করেছে? এখন তো সবাই ফোন করবেই। আগে যদি টেক কেয়ার করতো তাহলে এই ঝামেলা। কি বাবা? নে, তোর শ্বশুর ফোন করেছে। হ্যালো বাবা, সাকো। তো পেশেন্টের প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি তো সবই দেখলাম। ওনার তো সিকেডি, আপনার ওনাকে আগে হসপিটালে নেন না কেন? আমরা তো সাথে সাথেই নিয়ে আসলাম। আর সিকিডিতে বুঝলাম না ব্যাপারটা সব। আচ্ছা, সিকেডি হচ্ছে ক্রনিক্যাল কিডনি ডিজিজ, যেটাকে মেডিকেলের ভাষায় ক্রনিক্যাল রেনাল ফেলার বলা হয়। এটা কয়েকটা স্টেজে হয়ে থাকে। স্টেজ 1 আর স্টেজ 2-তে ধরুন হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন আর হচ্ছে মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু স্টেজ 3, স্টেজ 4-এ যখন ক্রিটিনিন লেভেল 5-এর উপর চলে যায় তখন কিন্তু কিডনি ডায়ালাইসিস ছাড়া উপায় থাকে না। আর স্টেজ 5 তো খুবই খারাপ, অর্থাৎ কিডনি ফেলার হয়। আপনাদের পেশেন্টের সিচুয়েশন হচ্ছে এখন স্টেজ 4-এ আছে, ওনার তো কিডনি ডায়ালাইসিস প্রয়োজন। হ্যাঁ, তো করেন, আমরা করাবো তো, আপনি ব্যবস্থা করেন। আপনাদের পেশেন্ট দুবাইতে থাকতে মেডিকেশনের মাধ্যমে এসেছে, মানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে গিয়েছে উনি। ওনার কিছু কাগজপত্র আমরা দেখেছি। আপনারা কি জানেন আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপ কি? না, আমরা জানি না। আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপটা খুবই রেয়ার, এটাকে RH নাল বলে, অর্থাৎ গোল্ডেন ব্লাড। এটা ওয়ার্ল্ডে আসলে কোটিতে একজনের হয়। বেসিক্যালি এই ধরনের পেশেন্ট শুধু ব্লাড ডোনেটই করতে পারবে, কখনো রিসিভ করতে পারবে না। তার মধ্যে আপনাদের পেশেন্টের তো এখন ডেঙ্গু, ওনার তো প্লাটিলেট কাউন্টও অনেক কম, ওনার তো রক্তেরও দরকার। মানে রিসিভ করতে পারবে না, দিতে পারবে, এটা 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 মানে কি? আপনারা একটু শান্ত হন। এরকম সিচুয়েশনে আসলে আমাদের আসলে এখন আর কিছু করার নাই, নিজেকে বোঝার চেষ্টা করুন। আপনাদের পেশেন্টের এখন যে সিচুয়েশন তাতে
খুব বেশি দিন মনে হয় সারভাইভ করবেন না। আসলে আমাদের এখন কিছুই করার নেই, আমাদের হাতে কিছু নেই। পেশেন্ট নিজে থেকে যতদিন সারভাইভ করে ততদিনই, এছাড়া আসলে কিছুই করার নেই। মানে আমার ছেলেটা আমরা দেখবো যে সে মারা যাচ্ছে, আমি তো কিছু করতে পারবো না। আই এম রিয়েলি সরি। এক্সকিউজ মি, আপনাদের পেশেন্ট স্টেবল আছে, আপনার চাইলে দেখা উঠতে পারেন। তুমি আমার শখের মানুষ। শখের মানুষকে ভালোবাসা যায়, ঠকানো যায় না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি বুঝে না বুঝে কোনোভাবেই তোমাকে কখনো ঠকাইনি। আমার চিন্তায় ভাবনায় সবসময় তুমি থাকো। ইলি, আমার শেষ স্মৃতিতে আমি দুঃখ চাই না, কষ্ট চাই না, চাই শান্তি চাই। আমাকে ভালো থাকতে পারি। শরীর যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ তুমি